আমন্ত্রণ এসএটিভি দুপুরের সংবাদে, সঙ্গে আছি আমি ইফাতারা সুরভি। শুরুতেই শিরোনাম। উন্নয়নের ধারা ধরে রাখতে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইমাম মুয়াজ্জিনদের জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান। দুর্নীতি 2 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন আবারও পেছালো, পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। এবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ, কানাডা ও অস্ট্রেলিয়ান হাই কমিশনার, কথা বলেছেন রোহিঙ্গাদের সাথে। হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের হতাশাজনক ফিল্ডিং কাজে লাগালো স্বাগতিকরা, শেষ খবরে ভারতের সংগ্রহ 1 উইকেটে 112 রান। মুসলিম মধ্য এশীয় দেশগুলোকে রণক্ষেত্র বানিয়ে রেখেছে অস্ত্র ব্যবসায়ীরা, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও জাতীয় ইমাম সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আর উন্নয়নের ধারা ধরে রাখতে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইমাম মুয়াজ্জিনদের জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। দেশের প্রায় 3 লাখ মসজিদে 6 লাখ ইমাম মুয়াজ্জিন রয়েছে, যাদের ইসলামিক ফাউন্ডেশন বুনিয়াদী শিক্ষার পাশাপাশি আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষিত ইমাম সম্মেলন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। এ সময় ইমামদের দেওয়া উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদকে রুখে দিতে জনসচেতনতা বাড়াতে হবে। মুসলিম অধ্যুষিত দেশগুলি, সেখানেই মারামারি কাটাকাটি, সেখানেই বোমাবাজি, সেখানেই খুন খারাপি হচ্ছে, সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে। কিন্তু এই অস্ত্রটা তৈরি করে কারা আর লাভবান কারা হয়? রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলি, রক্ত যাচ্ছে মুসলমানদের, আর অস্ত্র বিক্রি করে, এই অস্ত্র তৈরি করে বিক্রি করে কারা লাভবান হচ্ছে সেটাই আপনারা একটু চিন্তা করে দেখবেন। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী ধর্মের নামে মানুষ হত্যা নিয়ে প্রশ্ন তোলেন। এই ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই, কিন্তু আজকে বিশ্বব্যাপী এই জঙ্গিবাদ সন্ত্রাস একটা বিরাট সমস্যা। এটা সমগ্র বিশ্বব্যাপী কিন্তু এই সমস্যাটা রয়েছে। আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের দেশেই একটি মহল, তারা আমাদের এই পবিত্র ধর্ম, এই ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, অথচ এই ধর্মের নামে বিশ্বের বিভিন্ন জায়গায়ও এই সন্ত্রাসীর কাজ করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। আজকে আন্তর্জাতিকভাবে এই ধর্মের মান সম্মান ক্ষুণ্ণ করছে, এই ধর্মকে অন্যের চোখে খাটো করে দিচ্ছে। এ সময় প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ সহ ধর্মীয় পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থায় বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। আমরা সমস্ত উপজেলায় এবং জেলায় আমরা একটা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করব, যেখান থেকে ইসলামের সঠিক তথ্য এবং ইসলাম সম্পর্কে জ্ঞান মানুষ অর্জন করতে পারবে, এবং স্থানীয় আমাদের ইমাম মুয়াজ্জিন বা যারা ধর্মীয় কাজে থাকবেন তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যাতে তারা পান, সেই ব্যবস্থা যাতে হয়। পরে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোর এবং ইমামদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। নাম ঘোষণা করছি মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী 16 ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছে আদালত। রাজধানীর বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে প্রধান আসামি খালেদার অনুপস্থিতিতে তার আইনজীবীদের সময়ের আবেদন করেন। এদিন অরফানেজ মামলায় খালেদা জিয়ার 342 ধারায় আত্মপক্ষ সমর্থন ও চ্যারিটেবল মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত লিখিত বক্তব্য পাঠের দিন ধার্য ছিল। তার অনুপস্থিতিতে সময়ের আবেদন জানান খালেদার আইনজীবী এ.জে. মোহাম্মদ আলী, আব্দুর রেজাক খান, জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর বিরোধিতা করেন দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আবেদনে খালেদার অসুস্থতা এবং এ আদালত পরিবর্তনে উচ্চ আদালতে করা আবেদনের শুনানির অপেক্ষায় থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ, কানাডা ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার। সকাল 11টার দিকে 3 দেশের হাইকমিশনারদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে পৌঁছায়। এরপর পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার এইচ অ্যালিসন ব্ল্যাক, কানাডিয়ান হাইকমিশনার এইচ বেনউইথ পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার এইচ জুলিয়ান নিবলেট মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলেন। এর আগে সকালে উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বুধবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের সাথে বিশেষ বৈঠক করেন 3 দেশের হাইকমিশনাররা। Calling on the government of Myanmar to stop the repression and to create safe and secure conditions so that these people can go home. But in the meantime, the emphasis is on providing the support they need here. শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া 39 পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। এবারের এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেয় এই বিপাকে পড়েছে তারা। শরীয়তপুর প্রতিনিধি KM রায়হান কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। গেল 5 ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষায় শরীয়তপুরের নড়িয়া 2 মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় 3 স্কুলের 39 পরীক্ষার্থী অংশ নেয়। এদিন চলতি বছরের পরিবর্তে ভুলে 2016 সালের রচনামূলক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে এ নিয়ে উদ্বেগ তৈরি হয় পরীক্ষার্থী ও শিক্ষকদের। কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবের অসতর্কতা ও গাফলতির জন্যই এমন ভুল হয়েছে বলে মনে করছেন তারা। হলে প্রশ্ন না যাওয়ার কারণে আমরা একটু তাড়াহুড়ো করি এবং অনিচ্ছাকৃত অসতর্কতার কারণে এই কাজটা হয়েছে। এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। বাংলা সাবজেক্ট পরীক্ষা গেছে, এখানে আমার 16 সালের প্রশ্ন পড়ছে, এরকম অনেকের হয়েছে, কিন্তু আমাদের কিছুই কমন পড়ে নাই। তবে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্র সচিব। আমি দুঃখ প্রকাশ করি যে যেহেতু কেন্দ্রের ব্যাপার, আমার যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন সকলের অসতর্কতার কারণে এটি হয়েছে। স্যার বললেন যে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না এবং এ ব্যাপারে তাদেরকে তাদের প্রশ্নেই খাতা দেখানোর জন্য যে ব্যবস্থা সেটি আমরা অবশ্যই করব। ভুল প্রশ্নপত্র দেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করলেন জেলা শিক্ষা কর্মকর্তা। কিছু জানেন কিনা? এও তো এখনো বললো, আপনাদের সামনে বললো যে জানি না। পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে শিগগির এজন্য উদ্যোগ নেয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। এসএটিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার 3 মাস পর এখন পুরোপুরি স্বাভাবিক সেখানকার পরিবেশ। স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে। মেরামত শেষে চালু হয়েছে মন্দিরগুলো। হামলার 3 মাস পর স্থানীয় গৌর মন্দিরে শুরু হয়েছে 55তম বার্ষিক ভুবন মঙ্গল মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন মনিজা হাবিব। নাসিরনগরে গত 30 অক্টোবর চালানো বর্বর হামলার পর কেটে গেছে 3টি মাস। ফের নির্মাণ করা হয়েছে বাড়িঘর ও মন্দির। সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা ও মঙ্গল কামনায় উপজেলার গৌর মন্দিরে শুরু হয়েছে 6 দিনের ভুবন মঙ্গল মহোৎসব। পুরো এলাকা এখন উৎসব মুখর। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে পুজো অর্চনা করে মন্দিরে প্রতিমা স্থাপন করেছেন পুরোহিত। চলছে ভক্ত অনুরাগীদের গীতাপাঠ, হরিনাম কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 মাস আগের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মন ভাঙলেও এই উৎসবের মধ্য দিয়ে আবারও তারা ঘুরে দাঁড়াবে বলে আশা সনাতন ধর্মাবলম্বীদের। এখন যে অবস্থা, আমাদের কোনো সমস্যা নাই, আমরা অনেক ভালো আছি। আমরা মনে করি এখন আবার এই আগের অবস্থানে আমরা আছি। সবাই মিলে আমাদের যে সাহায্য সহায়তা দিচ্ছে, তারপরে আমার মনে হয়েছে যে না, এমন কিছু হবে না। হিন্দু পল্লীতে হামলায় যারা সহযোগিতা করেছিল তাদের বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে বলেও জানালেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। এই ধরনের ঘটনা যাতে এই নাসিরনগরে আর ঘটতে না পারে, তার জন্য প্রথম কাজ হবে আমাদের যে এই ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যেককে খুঁজে বের করা, তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে গ্রেফতার করা এবং তাদের বিচার নিশ্চিত করা। হামলার পর নতুন করে নির্মিত মন্দিরে এমন উৎসব আর ধর্মীয় আচার চলবে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত। নাসিরনগরে ফের প্রতিষ্ঠা হবে সম্প্রীতির বন্ধন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। আশা রাখছি আপনাদের সামনে। এসএটিভি নিউজ ডেস্ক।
অল্প সময়ে বেশি লাভ ও ঝুঁকি কম, তাই সাতক্ষীরার লবণ পানিতে ঘের করা গরিব মৎস্যজীবীরা এখন কাঁকড়া চাষে ঝুঁকছেন। তবে কাঁকড়ার দাম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলে ওঠানামা করায় মাঝে মধ্যে বিপাকে পড়তে হচ্ছে তাদের। এদিকে কাঁকড়া চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি এম শাহিন গোলদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্যামনগরের সুন্দরবন কোল ঘেঁষা গরিব মৎস্যজীবীরা। তবে দুর্যোগ মোকাবেলায় এখন তারা শুরু করেছেন কাঁকড়া চাষ, আর তাদের পাশে দাঁড়িয়েছে কয়েকটি বেসরকারি সংগঠন। প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে 2010 সালে এই চাষের সঙ্গে যুক্ত হয়েছে আটলিয়া ইউনিয়নের 198টি পরিবার। বর্তমানে একজন কাঁকড়া চাষি বছরে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত আয় করছে। কাঁকড়াগুলো তখন 300 টাকা কিনে আমরা 1000 টাকা বিক্রি করতে পারি, আবার এখন এই বছর 500 টাকা কিনে 1000 টাকা 700 টাকা এরকম বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি ভাইরাসের কারণে বাগদা চিংড়িতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার পাশাপাশি আমরা নারী পুরুষ মিলে আমরা উভয়ে কাঁকড়া চাষকে বেছে নিয়েছি। এদিকে এদের দেখা দেখি আরও 200 পরিবার কাঁকড়া চাষ শুরু করেছে। এখন তারা চান বিদেশে কাঁকড়া বাজারজাতকরণের সুযোগ। আমরা আগে বাড়ির কাজ করতাম, এখন স্বামীরা কাঁকড়া চাষ করে, বাড়িরও কাজ করি, স্বামীদের সাথে সহযোগিতা করি। আমরা নভেম্বর মাসে পাটা বসাই, ডিসেম্বরে আমরা মাল ছাড়ি, জানুয়ারি মাসে আমরা মাল রেখে দেই, যেটা ফেব্রুয়ারি জানুয়ারি 2 মাস ধরে আমাদের মাল বিক্রি হয়ে যায়। এদিকে কাঁকড়া চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগও। এই কাঁকড়া যাতে আরও বেশি উৎপাদন হয় সেই জন্য আমরা চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে মোটিভেশন করা হচ্ছে এবং কাঁকড়া প্রজেক্টের আওতায় ডেমনস্ট্রেশন করে কাঁকড়া চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কাঁকড়ার দাম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে, তাই ঝুঁকি মোকাবেলায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। এসিটিভি নিউজ ডেস্ক। হায়দ্রাবাদ টেস্টের খবর। হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের ফায়দা নিয়েছে ভারত। লাঞ্চের আগে 3টি সুযোগ নষ্ট করেছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত ভারতের সংগ্রহ 1 উইকেটে 140 রান। টস হেরে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকদের শুরুতেই ধাক্কা দেয় বাংলাদেশ। বল হাতে শুরুটা দারুণ করেছেন 2 পেসার তাসকিন আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বি। প্রথম ওভারে লোকেশ রাহুলকে শিকার করেন তাসকিন আহমেদ। মাত্র 2 রানে প্রথম উইকেট হারায় ভারত। তবে পূজারা এবং বিজয়ের ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে নিয়েছে স্বাগতিকরা, কিন্তু লাঞ্চের আগে 2টি ক্যাচ এবং 1টি রান আউটের সহজ সুযোগ মিস করে বাংলাদেশ। ম্যাচে সাকিব আল হাসান সহ 3 স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। 2 পেসার তাসকিন আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বি। 7 ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাংবাদিক সাগর রনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও কিছুই জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তদন্তকারী সংস্থা র্যাব যে কোনো সময় প্রতিবেদন জমা দিতে পারে বলে মনে করছেন তিনি। দুপুরে আর্মড ব্যাটালিয়ন পুলিশ APBN-এর এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে। আদালতের নির্দেশে র্যাব এখন তদন্ত করছে, কাজও প্রায় শেষ দিকে। সাম্প্রদায়িক সময়ে বিভিন্ন স্থানে গুলির ঘটনায় মন্ত্রী বলেন, বৈধ অবৈধ যে অস্ত্রের মাধ্যমে এসব ঘটনা ঘটুক না কেন বিচার হবেই। এ সময় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ দিকেই বলে জানান তিনি। ঠিক এই মুহূর্তে কি অগ্রগতি হয়েছে আমি ঠিক আমার ঠিক জানা নেই। তো আমাদের র্যাব কাজ করছে। আমি এখনো আশাবাদী যে কোনো সময় র্যাব উদ্ঘাটন করবে এবং আপনাদেরকে জানাতে হবে। মেয়র হোক, নির্বাচিত প্রতিনিধি হোক, যেই করে থাকুক, আমরা কিন্তু আইন অনুযায়ী তার ব্যবস্থা নিচ্ছি। কাজেই বৈধ অস্ত্র দিয়ে কিংবা অবৈধ অস্ত্র দিয়ে যারাই আইন ভঙ্গ করবে তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি। বগুড়ার গাবতলীতে বুধবার হয়ে গেল 250 বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এতে 1.25 লাখ টাকা দামের মাছ, রকমারি মিষ্টি, আসবাবপত্র সহ নানা পণ্যের অন্তত 5 কোটি টাকার কেনাবেচা হয়। মেলা উপলক্ষে উৎসব আর সাজ রব পড়ে যায় গোটা এলাকায়। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রেহমান। কেউ বলেন সন্ন্যাস মেলা, আবার কেউ বলেন জামাই মেলা। বুধবার সকাল থেকেই পোড়াদহের সব সড়কে নামে এই জনস্রোত। নানা বয়সের হাজার হাজার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। এবার মেলায় 63 কেজি ওজনের 1.25 লাখ টাকার বাগার মাছ সহ বড় বড় মাছ ওঠে। ছিল 10 কেজি ওজনের মিষ্টি সহ বাহারি নামের সব মিষ্টি। এই মেলার নাম পোড়াদহ মেলা। এটা একটি ঐতিহ্যবাহী মেলা। এটা ব্রিটিশ আমল থেকে প্রচলিত আছে।
এখানে মূলত মাছ, কাঠ, মিষ্টি এই তিনটা জিনিসই বেশি। একটা বাগার মাছ নিয়েছিলাম 82 কেজি ওজন, 1,20,000 টাকা বিক্রি করেছে। সিরাজগঞ্জে আরো কিছু বয়েল মাছ, বাগার মাছ, আর মাছ, ভেউস মাছ এগুলা আছে। বিক্রেতাদের মতে একদিনের এই মেলায় এবার অন্তত 1000 দোকান বসে, বেচাকেনা হয় 5 কোটি টাকারও বেশি। সব সাকুল্যে লেনদেন, মাছ, কাঠ, মিষ্টি, বড়ই, চানাচুর ইত্যাদি মিলে প্রায় 5 কোটি টাকার মতো লেনদেন হয়। এই মেলাতে জামাইজি খাওয়ানোর জন্য বড় বড় মাছ কিনেছে। আসলে আমার মেয়ে কোনোদিন এত বড় মাছ দেখেনি, সেই মাছ দেখানোর জন্যই আমার মেয়েকে এখানে নিয়ে এসেছে। মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। মেলা উপলক্ষে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট আছি। এই মেলা সব ধর্মের সব মানুষের সম্প্রীতি আর ভালোবাসার বন্ধন তৈরি করুক, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া। মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বাড়ছে রাবার চাষ। সংশ্লিষ্টরা বলছেন, দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর কমপক্ষে 100 কোটি টাকার রাবার বিদেশে রপ্তানি সম্ভব। এদিকে রাবার গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এই অভিযোগ মানতে নারাজ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন শ্রীমঙ্গলের আওতায় সরকারি 18টি বাগানে 5,730 একরে এবং বেসরকারি 174টি বাগানে 58,362 একরে রাবার চাষ হচ্ছে। এসব বাগান থেকে প্রতি বছর একর প্রতি উৎপাদন হচ্ছে 500 কেজি তরল রাবার। এ চাষ দিন দিন বাড়ছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ রাবার গাছ থেকে নির্গত পানি ও রস পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাবারের বাগানের গাছের তলে কোনো গাছ কিচ্ছু হয় না, গাছ পর্যন্ত হয় না, জ্বলি যায়। পরিবেশটারে একবারে নষ্ট করে দিতেছে এই রাবারের এই গাছের বাগানে। তবে এই অভিযোগ মানতে নারাজ বনশিল্প কর্পোরেশনের কর্মকর্তারা। পাশাপাশি রাবার রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন সম্ভব বলেও মনে করেন তারা। রাবার বাগান সৃষ্টির কারণে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের যে একটা বিপর্যয়, সেটা থেকে আমরা কিছুটা মুক্তি পাচ্ছি, যেহেতু প্রতি একর রাবার বাগানে প্রায় 7.5 টন রাবার কার্বন কনজাম্পশন করতেছে। রাবার চাষ সম্প্রসারণে সঠিক প্রচারণা ও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে এবার সিনেটেও অনুমোদন পেয়েছেন জেফ সেশন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছিলেন। আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস 52-47 ভোটে সিনেটে অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে মানবাধিকার ইস্যুতে তার অতীত রেকর্ডের কথা তুলে বরাবরই আক্রমণ চালিয়েছেন ডেমোক্র্যাট দলের সদস্যরা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে মার্কিন অ্যাটর্নি জেনারেল মনোনয়ন অন্যতম একটি। রিপাবলিকানরা তাকে ভোট দিলেও ডেমোক্র্যাটদের মধ্যে শুধুমাত্র ওয়েস্ট ভার্জিনিয়া সিনেটর জো মানচিন তার পক্ষে ভোট দিয়েছেন। To be worthy of the demands of this august office. স্প্যানিশ কোপা ডেল রে কাপের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ডিপোর্টিভো আলাভেস। সেমিফাইনালের দ্বিতীয় লেগ ম্যাচে সেল্টা ভিগোকে 1-0 গোলে হারায় তারা। গোলশূন্য ড্র হয়েছিল প্রথম লেগ ম্যাচে, তাই সমীকরণটা সহজ ছিল দ্বিতীয় লেগ ম্যাচে। জিতলেই ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ দু দলের সামনে। আলাভেসের মাঠে হয়েছে খেলা, ফলে চেনা দর্শকদের সামনে সুবিধাজনক অবস্থায় ছিল আলাভেস। তবে প্রথমার্ধে ভালো লড়াই করেছে সেল্টা ভিগো। বিরতির পর ভালো খেলেছে আলাভেস। ম্যাচের জয়সূচক গোলটি আসে 82 মিনিটে। অ্যান্টনি মেন্ডেজের গোলে উল্লাসে মাতে গ্যালারি। পরে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি সেল্টা। কষ্টের এই জয়ে কোপা ডেল রে কাপের ফাইনালে প্রথমবারের মতো জায়গা হলো আলাভেসের। 27 মে শিরোপার লড়াই বার্সেলোনার মুখোমুখি হবে আলাভেস। এসএটিভি দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। উন্নয়নের ধারা ধরে রাখতে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইমাম মুয়াজ্জিনদের জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান। দুর্নীতি 2 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে শুনানির দিন আবারও পেছালো, পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। এবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ, কানাডা ও অস্ট্রেলিয়ান হাই কমিশনার। কথা বলেছেন রোহিঙ্গাদের সাথে। হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের হতাশাজনক ফিল্ডিং কাজে লাগালো স্বাগতিকরা।
শেষ খবরে ভারতের সংগ্রহ 1 উইকেটে 112 রান। এই ছিল এসিটিভি দুপুরের সংবাদে। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।